নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে আপনি থাকেন, তাই আশা করি আপনি ভালো আছেন। আমিও চেষ্টা করি সবসময় ভালোর দলে থাকতে আর ভালো কাজ করতে, আলহামদুলিল্লাহ। আমার নাম বরুণ, আমি ভূত এফএমের একজন অনেক বড় ফ্যান। আমার বাড়ি বাগেরহাট এবং পড়াশোনার জন্য খুলনায় থাকি। খুলনায় একটি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। আমার নিজের লাইফে আমি কখনো প্যারানরমাল জাতীয় কিছু এক্সপেরিয়েন্স করিনি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি 2 মাস হলো এই ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকা শুরু করেছি। আমরা একই রুমে থাকি। প্রতি শুক্রবার আমি ভূত এফএম শুনি, বাট ওকে শুনতে বললে ও শুনতে চাইতো না, আর ভূত এফএমের কথায় ভীষণ ভয় পেত। সো অত ভয়ের কারণ জিজ্ঞাসা করতে আমাকে ওর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা বলে। আমি খেয়াল করেছিলাম ও যখন ঘটনাটি বলছিল তখন ও নিজে কেঁপে কেঁপে উঠছিল আর ওর মুখটা ভয়ে ছোট হয়ে যাচ্ছিল। আমার ফ্রেন্ডের অনুমতি নিয়ে আমি ঘটনাটি শেয়ার করছি। ওর নাম বলতে বারণ করেছে, সো ওর নাম আর ঠিকানা উল্লেখ করলাম না। আমাকে যেভাবে ঘটনা বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। এটা খুব একটা মজার এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ঘটনা শেয়ার করতে আসেন তাদের এরকম হয়, এবং তারাও ঘটনার মধ্যে এতটা বেশি ঢুকে পড়েন, এতটা বেশি ইনভলভ হয়ে যান যে তারাও এরকম মাঝে মাঝে শিহরিত হন, ঘটনা বলার সময় নিজেরা কেঁপে কেঁপে ওঠেন। এরকম অনেক কিছু ঘটেছে আমাদের স্টুডিওতে, সেগুলো আপনি চাইলে আপনি এসে দেখতে পারেন। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে 4 বছর আগে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। যথাসময়ে কলেজে গরমের ছুটি হলো। পড়াশোনা তেমন চাপ ছিল না, তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হলো যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে, 2-3টা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদির বাড়ি যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল ওইগুলো। সো আমি নির্দিষ্ট দিন দিদির বাড়ি পৌঁছালাম, এবং আমার সাথে আমার এক ফ্রেন্ডও ছিল। একা গেলে বোর হতে পারি, তাই ওকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো দিদিদের বাড়ি, আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে একটা পুকুর। এই বাড়ি থেকে বেশ দূরত্ব রেখে আরো 3-4টা বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি, যেখানে মেইনলি ধান লাগানো হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ঘের। মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে, আর খালের অপর পাশে একটা গ্রাম শুরু। খাল সংলগ্ন একটা শ্মশান আছে। যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার বাড়ি থেকে আমরা আর বের হলাম না। সবার সাথে একটু গল্পগুজব করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি, আমার ফ্রেন্ড তাপস একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙল 12টার দিকে তাপসের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। তাপস একটু ভীরু প্রকৃতির ছিল, আমি জানতাম, তাই আমি বের হলাম ওর সাথে। বাইরে জ্যোৎস্নার আলোতে ভালোই দেখা যাচ্ছিল। বাথরুমটা ছিল বাড়ির পেছনের দিকে, বাড়ি থেকে 15-20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। তাপস টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় ওয়েট করতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2-3 মিনিট পর দেখি একটি মাঝবয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলো 4-5 হবে। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি শাড়ির একটা শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলার বাচ্চাটা একটু সময়ের মধ্যেই আমার কাছে এসে পড়ল, আর আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানরমাল কিছু হচ্ছে বা হতে পারে এসব কিছু আমার মাথায় ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় আসছেন, কোথায় যাচ্ছেন? মহিলাটা বাচ্চার হাত ধরা ছিল। সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে
মহিলা কিছু বলার আগেই আমি শুনলাম পুকুরে জুপ করে একটা শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই। মহিলা চিৎকার দিয়ে উঠল। আমার বুঝতে বাকি রইল না, ওই বাচ্চাটা জলে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ জল ছিল। পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে, আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি বেশি কিছু চিন্তা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরপরই বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল। আমি ডুব দিলাম তাকে খোঁজার জন্য। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এইবার ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কষ্টে পা সরিয়ে যখন জলের উপরে মাথা উঠালাম, তখন দেখি ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হাসছে, আর তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে হাসির সাথে সাথে। তার চোখে কোনো মনি নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। ওই অশরীর তখন তার হাত দুটো আকাশের দিকে করে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলো। এসব দেখে আমি দেখবি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চিৎকার দিলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না গলা দিয়ে। আমি আমার শেষ শক্তিটুকু দিয়ে ডাঙায় উঠে আসতে চেষ্টা করলাম, কিন্তু তখনই পায়ে আবার সেই টান অনুভব করলাম। এবার আমার মাথার ভেতরে ভীষণ ব্যথা করে উঠল। আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি গ্রামের শেষ প্রান্তে ওই খাল পাড়ে পড়ে আছি। আমার সব ঘটনা মনে পড়ে গেল, ও আমার সাথে আমার মনে আতঙ্ক ভর করল। কিন্তু আমি এখানে কেমন করে আসলাম বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ ওইখানে পড়ে থাকার পরে মনে একটু সাহস এনে হাঁটা শুরু করলাম। ওইখান দিয়ে আমি দিদি বাড়ি যাওয়ার রাস্তা চিনতাম। আমি ধান ক্ষেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়ল শ্মশানের দিকে। তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে, আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম সেই অলৌকিক হাসি। আমার হঠাৎ কি হলো জানি না, আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম ওই হাতছানি লক্ষ্য করে। তারপর মাঝখানে কিছু মনে নেই। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে। আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। তখন আমি দেখলাম আমি শ্মশান থেকে 30-40 হাত দূরে পড়ে আছি, আর ও মহিলাকে দেখতে পাচ্ছি না। তখন আমি ওইখান থেকে উঠে দৌড় শুরু করলাম। একেবারে দৌড়ে ধান ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে পড়লাম। আমার শেষ শক্তিবিন্দু দিয়ে দৌড়িয়ে দিদি বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে, আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো। তাপস তখন জিজ্ঞেস করল, তোর কি হয়েছিল? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই রাস্তার উপরে পড়ে আছিস। দিদিও একই প্রশ্ন করল। আমি তখন কিছু বলতে পারলাম না, বলার অবস্থায় ছিলাম না। দিদি বুঝতে পেরে আমাকে ঘুমিয়ে পড়তে বলল। সকালে উঠে দেখি আমার ভীষণ জ্বর, আর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা। তাপস আবার আমাকে জিজ্ঞেস করল, কালকের ঘটনা কি? আমি ওকে সব খুলে বললাম, আর একটু কটূক্তি করেই বললাম, তোর বাথরুমে এত লক্ষণ লাগে? তখন ও যা বলল তাতে আমি আবার শক খেলাম। ও বলল, আমি তো 10-12 মিনিটের মধ্যেই বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে, এসে দেখি তোর এই অবস্থা। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। দিদি সব ঘটনা শুনে দাদাবাবুকে বলল, এবং তিনি ওই গ্রামে কালী মন্দিরে ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে গেলেন। উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। উনি সবকিছু শুনে বললেন, তোমার ওই মহিলাকে পেছন থেকে ডাকাটা ঠিক হয়নি। এরপর উনি মন্দিরে পুজো দিয়ে একটা মাদুলি দিয়ে আসেন, আর আমার জন্য আমাকে বলেছিলেন আমি কিছুদিন যেন একা কোথাও বের না হই। এটাই ছিল ঘটনা। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আর কখনো কোনো ঘটনা জানতে পারি অবশ্যই লিখে পাঠাবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভূত এফএম দীর্ঘজীবী হোক, সেটাই আশা করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সবুজ বলছি। আমি মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটা শেয়ার করার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেকে অনেকভাবে কটূক্তি করে থাকে, বাট সত্যি বলতে যাদের সাথে ঘটে শুধু তারাই এটা রিয়েলাইজ করতে পারে এবং এটা অনুভব করে থাকে। যাই হোক, আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে এটা আমার এক কলিগের কাছ থেকে আমি শেয়ার করেছি। এটা উনি আমার সাথে শেয়ার করেছেন, আফরিন আপু। এই ঘটনাটা ওনার সাথে, ওনার খালামণির সাথে ঘটেছে। এটা সিঙ্গাপুরের ঘটনা। ওনার খালামণি সিঙ্গাপুরে একটা বাড়ি কিনে, ডুপ্লেক্স বিল্ডিং কিনে, সেখানের ঘটনাটা। তো এটা 2 বছর কি এরকম একটা সময় হবে। এই সময়টাতে এই ডিস্টেন্সে একটা ছিল। তো যাই হোক, ওই যে বাড়িটা উনি ক্রয় করে সেই বাড়িতে ভালোই সময় কাটাচ্ছিল। তো একটা সময় একদিন রাতে শুয়েছিল, শেষ রাতের দিকে উনি খালামণি নামাজ পড়তেন। তো মাঝরাতে অথবা শেষ রাতে এই সময়টাতে তো উনি রিয়েলাইজ করলেন, আমরা যখন ঘুমাই নর্মালি কিন্তু একটু শীত লাগলে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাই টাইপের কিছু একটা গায়ে দিয়ে জড়িয়ে আমরা শুয়ে থাকি। ঠিক উনিও একই রকম ভাবে শুয়েছিলেন। একটা সময় উনি অনুভব করতে লাগলেন যে কে যেন পায়ের দিক থেকে তার কাঁথাটা টানছে। হ্যাঁ, তো প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করলো। একটা সময় যখন কাঁথাটা টান দিয়ে সরিয়ে ফেললেন তখন উনি সম্পূর্ণভাবে অবচেতন, যখন ঘুমিয়েছিলেন তখন তো ঘুমন্ত অবস্থা, বাট যখন সরে গেল তখন উনি রিয়েলাইজ করলেন যে সামথিং অড কিছু ঘটেছে। উনি যখন তাকালেন, তাকিয়ে যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে জানালার দিকে তার চোখ চলে গেল এবং সেখানটাতে দেখতে পারলেন যে লাল চোখ, চোখের যে একটা অবয়ব দেখলেন, সেই অবয়বটা ছিল লাল চোখে এবং টাই পরা একটা ভদ্রলোক, সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়েছিল। জি, জানালায় ওইখানে দাঁড়িয়েছিল। তো উনি দেখে কোনো কথা না বলে জাস্ট ইগনোর করে উনি অপোজিটে শুয়ে পড়লেন। আচ্ছা, তো সেম একই রকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করলেন না। তো একদিন খালুজানও নামাজ পড়ছিলেন, ভোরে ফজর নামাজ যখন আদায় করছেন, শেষে যখন সালাম ফেরালেন, ঠিক যখন ডান দিকে সালাম ফেরালেন, ঠিক তখন দেখলেন একই রকম ভাবে ওই রকম একটা অবয়ব তার দিকে আছে এবং তার একই রকম টাই পরা ছিল এবং তার দিকে রক্তচোখ করে তাকিয়েছিল একই রকম ভাবে। তো এই জিনিসটা এটা তো আসলে পরে শেয়ার হয়েছে, তখনও খালাম্মাকে বলেনি ঘটনাটা। তো কোনো একটা পর্যায়ে উনি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসলেন, এমন হয় না যে ফ্যামিলি সব মেম্বারগুলো একসাথে হলে নানান ধরনের গল্প হয় স্বাভাবিকভাবে। তো সেই এরকম ভাবে গল্প করতে গিয়ে যখন রাত গভীর হয়ে গেছে, এই ধরনের কথা যখন চলে আসে তখন বলছে যে আমাদের যে বাসাটা এরকম তো আমার সাথে ঘটেছে। তখন খালুজান শেয়ার করলেন যে আমার সাথে তো এরকম একটা কিছু ঘটেছে, উনি এরকম একটা দেখেছেন। তো ওই সময়টাতে ভাইয়া করলেন ওই বাসার অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলেন। গুগলে সার্চ দেওয়ার পরে যে ম্যাপটা আসলো সেটাতে উনি একটু সারপ্রাইজই হয়েছিলেন, কারণ ওনারা যখন বাসাটা ক্রয় করলেন তখন কিন্তু ওনারা জানতেন না যে বাসাটা এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি দেখলেন যে বিল্ডিং এর উপর একটা সাইনবোর্ড করা ছিল এবং ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি, এবং সেটা তারা আগে জানতেন না। এবং ওই যে ঘটনাটা বলেছে যে লাল টাই পরা, লাল চোখের পরে এরকম, তো যে ওই বাসার যে মালিক ছিলেন, বেসিক্যালি ওই বাসার মালিক ওই বাসার ছাদে থেকে সুইসাইড করে, লাফ দিয়ে পড়ে মারা যায়। দেন তারপরে থেকেই আর কি ওই যে ঘটনা এবং ওই ভদ্রলোকের যে প্রোফাইল লিখলেন সেই ক্ষেত্রে দেখা গেল যে ওইটার সাথে মিল আছে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলবো যে আপনি যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে এরকম থাকে না যে আমরা যে রেগুলার যে ঘটনাগুলো শুনি সেখানে সাদা কাপড় পরা মানুষ দেখতে পাই, তারপরে আমরা দেখতে পাই যে কেউ হয়তো অবয়ব, একটা ছায়ার মতো অবয়ব দাঁড়ায় আছে, কিন্তু একটা জলজ্যান্ত টাই পরা মানুষ যদি আপনি আপনার ঘরে দেখতে পান হঠাৎ করেই এবং আপনার ঘুম ভেঙে জেগে উঠে আপনি যদি এরকম কোন একটা ব্যাপার বুঝতে পারেন যে কেউ একজন আপনার সঙ্গে আছে এবং আপনার সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে কেমন লাগবে আপনার? আমার মনে হয় বেশ ভয়ঙ্কর লাগার কথা। আচ্ছা, সেকেন্ড ইমেইলটা পড়ছি। প্রথমে আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং দ্বিতীয় আমি ইমেইলটা বাংলিশ ভাবে পাঠানোর জন্য সরি বলছি। আমি থাকি ঢাকার যাত্রাবাড়িতে। ভূত এফএমের
এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি আশা করছি যে ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। প্রথমে আমি আমার বাসাটার ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির একদম মেইন রোডের পাশে, এবং আমি, আমার ভাই, আম্মু, পাপা আর আমার মেঝো চাচার ফ্যামিলি 3rd ফ্লোরে আমরা এই বাড়িটায় থাকি। আমাদের সবারই ইন্ডিভিজুয়াল রুম আছে, সো যে যার মতো করে থাকার জন্য নিজ রুমে আমরা থাকি, এবং ইন্ডিভিজুয়াল রুম থাকার কারণে রাতে আমি আমার রুমেই ঘুমাই এবং একা ঘুমাই। আমরা আমাদের এই বাড়িতে আজ 9 বছর ধরে আছি, কিন্তু কখনোই আমি সেরকম কোনো কিছু নিজ চোখে দেখিনি। কিন্তু যাই হোক, আমার ভাইয়া প্রায়ই আমাকে আর আমার আম্মাকে বলতো যে রাতে কিছু একটা সে ফিল করে, লাইক সামথিং ইজ লাইং অর সিটিং বিসাইড হিম। অর ও আরো বলতো যে রাতের বেলায় জানালার ওদিক থেকে মনে হয় যে কেউ ভেতরে আসছে বা বাইরে যাচ্ছে, মানে জানালা দিয়ে কেউ আসা যাওয়া করছে। বাট আমি আর আম্মু এগুলোকে অলওয়েজ হেসে উড়িয়ে দিতাম এবং বলতাম যে দেখো তোমার সাথে আবার মানে বড়টা আছে কিনা, ওর সামটাইমস বলতাম যে ইটস জাস্ট ইউর হ্যালুসিনেশন। এসব কারণেই ভাইয়া অলওয়েজ ওর রুমে রাতের বেলায় ড্রেসিং টেবিলের আয়নাটা ঢেকে রাখতো, আর এটাও আর কেউ সেটা চাইলেও সেটা সরাতে দিত না। ব্যাপারটা আমাদের কখনোই আমরা অতটা বেশি পাত্তা দিতাম না এই পুরো ব্যাপারটাই। তো এইবার সরাসরি ইনসিডেন্টের নাইটে চলে যাচ্ছি। আমি অলওয়েজ যেরকম সেরকম সেদিন রাতেও একাই ছিলাম একটি রুমে, এবং রুমের সব লাইটস অফ ছিল। কেন জানি না ওই দিন রাতে আমার ঘুম আসছিল না। তখন ফেসবুক, কতক্ষণ ইউটিউব, এরকম করতে করতে রাত 1:30 কিংবা 2টার মতো বেজে গেল এবং আমার ঘুম চলে আসছে আর আমি ঘুমিয়ে যাই। কিন্তু একটু পর আমার কেন জানি না ঘুমটা ভেঙে গেল, আর এভাবেই হঠাৎ একটা ভয় লাগতে শুরু করলো, লাইক সামথিং ইজ অ্যারাউন্ড মি। কিন্তু কেন ভয় লাগছিল তার কারণটা আমি বুঝতে পারছিলাম না, কারণ আশেপাশে কেউ বা কিছুই ছিল না। তাও দোয়া পড়ে ঘুমানোর ট্রাই করছিলাম এবং আবারও ঘুমিয়েছিলাম। বাট সাডেনলি ঘুমের মধ্যেই মনে হলো যেন আমার রুমের অনেক মানুষজন তারা রয়েছে এবং কোন একটা ফাংশন চলছে, এবং ফাংশন হলো যেরকম হয়। তাই ঘুমটা ভয়ে ভয়ে আবার ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পর আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে। এরকম পরপর 2-3 বার হলো। হওয়ার পর আবার কিছু দেখতে না পেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। বাট এর পরের বার যখন আবার আমার ঘুম ভাঙে, তখন ঘুমটা কোনো সাউন্ডে ভাঙেনি, বরং ভেঙেছিল একটা ঝাঁকুনির কারণে। ঠিক তখনই আমার খেয়াল হলো যে আমাকে কেউ খুব আলতো করে টাচ করছে, আর তার সাথে সাথে আমার বিছানায় কেউ যেন খুব জোরে জোরে লাফ দিচ্ছিল। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। বিছানাটা ধক ধক করে কাঁপছিল। ভূমিকম্প হলে যেটা হয় ঠিক সেরকম। এবং তখন খুব বাজে একটা স্মেল আমার নাকে ভেসে আসছিল। মুহূর্তের মধ্যেই আমি দেখলাম যে আমার রুম থেকে তখন গেট খুলে আমার ছোট ফুপুর মতো কেউ একজন বেরিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফুপি এত রাতে এদিকে কোথা থেকে আসবে, আর আসলেই বা আমার রুমে কি করে ঢুকবে? বিকজ আমি অলওয়েজ রুমের ভেতর থেকে লক করে ঘুমাই। যাই হোক, মাথায় তখন অনেক প্রশ্ন আর মনে ভীষণ ভয়। তাই কিছু না ভেবে ফুপি ফুপি বলে চিৎকার করলাম, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভোকাল কর্ডটা যেন একেবারে পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই দেখলাম যে আমার আম্মু সাদা কালারের একটা ওড়না মাথায় দিয়ে আমার রুমের ভেতর ঢুকলেন, এবং তার সাথে সাথে খুব কড়া একটা আতরের স্মেলও আমার রুমের ভেতরে ঢুকে গেল। তখন আম্মু রুমে ঢুকে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মা, আজকে রাতটা খুব খারাপ গিয়েছে না? তোমার খুব কষ্ট হয়েছে না? মা, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি এসে গেছি। আম্মুর সান্ত্বনায় কেঁদে
তখন আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আরাম ফিল করলাম। আমি ঘুমের মধ্যে কাঁদছি। চোখ খুলে দেখলাম, তাই তো, আমি তো শুয়ে আছি আর ঘুমের ভেতর কাঁদছিলাম। তার মানে এতক্ষণ আমি যা ফেস করছিলাম বা ফিল করছিলাম তার সবই কি স্বপ্ন ছিল? আমি তখন দেখলাম যে আমার রুমে আমি একা এবং আম্মু নেই, কেউ নেই, কিন্তু সেই যে আতরের স্মেলটা ওইটা এখনো আছে। কিভাবে? আমি যদি এতক্ষণ ঘুমিয়ে থাকি তাহলে ঘটনাটা কি শুধুই স্বপ্ন ছিল? আর স্বপ্ন হলে আতরের সেই স্মেলটা কোত্থেকে আসলো? মাথা একেবারে গুলিয়ে যাচ্ছিল। ভয়ে অন্য কিছু না ভেবে আল্লাহু আকবার বলে এক দৌড়ে বিছানার থেকে নেমে গেট খুলে আম্মুর রুমের গেটে গিয়ে নক দিলাম। বেশ কয়েকবার নক করার পর ঘুম ঘুম চোখে আম্মু বলল, কিরে তুই এখানে এত রাতে? কিছু হয়নি তো? আম্মুর কথা শেষ হওয়ার আগেই কাঁপতে কাঁপতে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলেছিলাম, মা, ওই রুমে আমি আর ঘুমাবো না। আম্মু বললেন, কি হয়েছে, কিছু দেখেছ? এর ভেতর পাপাও উঠে গেল। আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে, আমি কেন ভয় পাচ্ছি, কিন্তু আমি জাস্ট বলেছিলাম আমি আর ওই রুমে ঘুমাবো না। আমার কন্ডিশন দেখে তখন আম্মু পাপা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে ওনাদের সাথে ঘুমিয়ে পড়তে বললেন। পরের দিন সকালে আম্মু ফজরের নামাজ পড়ার পর আমার পাশেই বসেছিলেন, আর তখন দেখলাম যে আমার হাতের তালুতে নাকি লাল লাল আঁচড়ের দাগ। সেই দাগ আমি ঘুম থেকে ওঠা মাত্র আমাকেও দেখালো। ঠিক সেদিনই গোসল করার সময় আমি একটি আঁচড়ের দাগ আমার পেটে আর হাঁটুতে দেখতে পেলাম। আর গোসল সেরে আম্মুকে দেখিয়ে রাতের সব ঘটনা খুলে বললাম। বলার পর আম্মু বলল যে তুমি রাতে আর গান শুনে ঘুমিও না, সূরা কালাম পড়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আর তোমার রুমে এখন থেকে সব সময় একটা কোরআন শরীফ রাখবে। কিন্তু এই ঘটনার পর বেশ কিছুদিন আমি আমার রুমে ঘুমাইনি। আর যখন থেকে আবার ঘুমানো স্টার্ট করলাম তখন থেকেই আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাই। ইভেন এখনো আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। কেউ ভুল করেও রাতে লাইটটা অফ করে দিলে আমার চোখে সেই একই দৃশ্য ভেসে ওঠে। যাকেই আমি এই ইনসিডেন্টটা শেয়ার করেছি সেই বলেছে যে আমার নাকি স্লিপ প্যারালাইসিস হয়েছিল বা হ্যালুসিনেশন হয়েছিল, তাই মাঝে মাঝে আমিও তাই ভেবে নিই। কিন্তু তখন আবার মনে পড়ে যায় যদি হ্যালুসিনেশনই হবে বা স্লিপ প্যারালাইসিসই হয় তাহলে সেই আতরের স্মেলটা রাতে কোত্থেকে এসেছিল, কিংবা আমার গায়ে আঁচড়ের দাগটাই বা কিভাবে আসলো? এই ঘটনাটা কি আসলেই একটা স্বপ্ন ছিল, নাকি আমার কল্পনা, নাকি সত্যি সত্যি কিছু একটা ঘটে গিয়েছিল সেদিন? কি হয়েছিল আসলে সেই রাতে? আমার প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি বা বুঝতে পারিনি। যদি আপনাদের কেউ এর উত্তর আমাকে দিতে পারেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন, প্লিজ। অনেক বড় ঘটনা বলে ফেললাম, আর লেখার ভেতর আগোছালো ভাবে যদি কোনো লাইন লিখে ফেলি তাহলে প্লিজ ফরগিভ মি, অ্যান্ড লাস্টলি স্টে সাউন্ড অ্যান্ড সেফ। আয়েশা সিদ্দিকা অর্নি লিখেছেন ঘটনাটি। চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এখন, এবং দ্বিতীয় অতিথিকে বলবো যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব আমরা। জি, জামান উত্তর থেকে আসছি। জি যে আপনারা আমাদের যে ডিয়াবাই নিয়ে ঘটনা, আমাদের ডিয়াবাইতে যে একটা নদী আছে, ঠিক আছে, সেটা সবাই হয়তো চেনে। ওটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন, আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম। এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা। তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা তো করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি করলাম যে আমার পায়ে বলেন যে আমার পায়ে কেউ টান দিছে। তো আমি পানির নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম কানলি খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে।
তো ওই দুটো লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম, তো অনেক চেষ্টার পর আমি ছুটছি, ছুঁইটা আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিছে, তো ও ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে, তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে উঠে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনব। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আম্মুকে বললে হয়তো আম্মু টেনশন করবে, দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে, দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরাও হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম আমার ঘাড় থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা, বাট আমার ঘাড় থেকে মাথা অবধি ভারী হয়ে গেছে। তো আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে, এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, আমার এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম, ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল নাম হুমায়রা, বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। বাট ওদের অবয়ব, ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে। আমি ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা, কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ, তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো, তুমি তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, ও খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। আচ্ছা, এবং সাথে সাথে আমার শ্বাস ফেলে হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল। ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো, ইভেন ওরা 3 জনই খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বললো যে তুমি ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো। বিশ্বাস করেন ভাই, আমি সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজেই বলে ফেললাম। আমি খুব সারপ্রাইজড হলাম সকালে, আপনি সেটা বুঝতেও পারছেন, আপনার সেন্স ছিল, আপনি বুঝতে পারছেন। আমি কথা বলছি তাদের সাথে, হুমায়রা আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমার দিকে বিশ্বাস করতে না পারো, জাস্ট
তোমাকে নিয়ে যাব এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাইনি, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও যাইনি। পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে, তুমি শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচা ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফরচুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এরা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবা না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবা না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে, যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার রুম সামনে হচ্ছে ছাদ। তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 7:30-7টা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলতে যাই। আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওইরকম ভাবে গেছি। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months এগো, তারপরে আমার কাছে সেম, ওরা তখন দুইজন এসেছিল, ফয়সাল এবং যেই আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচা ভাইকে কেন তুমি বললে এটা। তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখনও যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেব, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা এসে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো, তুমি আমার উপর বিশ্বাস রেখো। আসলে এই ছিল আমার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু অনেক সময় আছে, আরেকটা আমরা ইমেইলে চলে যাই এবং সেই ইমেইলটা এখন পড়ে শোনাচ্ছি আপনাকে, এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনার ভালো লাগবে। ডিয়ার রাসেল ভাই, জানি ভালো আছেন তাই জিজ্ঞেস করলাম না। আমি পিয়াল, গাজীপুরের শফিকপুরে থাকি। আমি কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে স্টুডিওতে আসতে পারছি না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে ঘটা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার জ্যাঠাতো ভাইয়ের নাম অলোক সরকার, তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। ছেলেবেলা থেকেই আমার সেই ভাইটি প্যারানরমাল ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিলেন সাহসী স্বভাবের। বলে রাখা ভালো, তার এই রকম কিছুটা বেপরোয়া স্বভাবের জন্য গ্রামের কেউ মারা গেলে মৃতদেহ সৎকারের জন্য প্রথমে তারই ডাক পড়ত, তিনিও কোনো আপত্তি করতেন না। কিন্তু একটা ঘটনা সমস্ত ব্যাপারটাকে ওলটপালট করে দিল। 2010 সালের জুন অথবা জুলাই মাস, রাত 9টা, অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন গ্রামের 9টা মানেই অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা তন্দ্রা ভাব এসে যায় চোখে। কিন্তু হঠাৎই দরজা কে যেন নক করে, বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে কে, দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন, আজ রাতেই সেই মৃতদেহ সৎকার করতে হবে।
কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটার সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটির অবস্থা বিভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোন রকমে চেনা যাচ্ছিল, জানা গেল অ্যাক্সিডেন্টাল লাশ। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা বেশ কান্নাকাটি করেন, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমেই কিছুটা খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো। লাশ আগে থেকে স্নান করানো ছিল এবং খাটিয়াতে তোলা ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয়। তার সামনের অংশতে তিনি ধরেন। স্থানীয় শ্মশানঘাটটি মরাখালী নামে পরিচিত। সেখানে যেতে হলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময় যে সময়টা কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল, ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। সেখান দিয়ে লাশ নিয়ে যাওয়ার দিনের বেলাতেই অনেক কষ্টসাধ্য ব্যাপার, রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুট অন্ধকার, হারিকেনের আলোয় কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। আপনারা হয়তো জানেন যে হিন্দুদের লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রনাউন্স করা হয়, এবং কিন্তু বাড়ি থেকে লাশ আনার সময় থেকে শুরু করে তখন পর্যন্ত কেউ এ জাতীয় কোনো কিছু উচ্চারণ করেনি। ব্যাপারটা লক্ষ্য করার পর এবারও আগের মতো উড়িয়ে দিলেন তিনি। লাশ বহনের সময় ধর্মীয় উদ্ধৃতি ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের লোকগুলো নীরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা রিয়্যাক্ট করলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা বন্ধ করে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিকই লাগলো। শ্মশানে যখন পৌঁছালেন তখন রাত আন্দাজ 11টা। শ্মশানে গিয়ে জানা গেল লাশ পোড়ানো হবে না, সমাধি দেওয়া হবে। সমাধির কবর আগে থেকেই খোঁড়া আছে। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজনগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। শ্মশানঘাটটা মোটামুটি বড়ই ছিল, এত কম সময়ে কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন, তাও শ্মশানে। কিছুক্ষণ আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তখন তিনি হয়তো আন্দাজ করে উঠতে পারেননি তার সাথে আর কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানেই তার চোখ পড়ল লাশের মুখের দিকে। এতে তিনি যা দেখলেন তা হয়তো তিনি তার নিজের জীবনে আর কোনোদিন দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশগুলোর চোখগুলোকে যেন কেউ উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্ত হিম করা মুখে একটা হাসি লেগে আছে। তার মনে হলো লাশটা আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে লাশটি সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে যারা কিনা শ্মশানের আশেপাশে মাছ ধরে তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়ি পৌঁছে দেন। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু কে জানত এটা ছিল মাত্র শুরু। এই ঘটনার পর দিনই তার প্রচন্ড জ্বর আসে। তিনি প্রায় ঘুমে আজব আজব স্বপ্ন দেখতে থাকেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। প্রথম শুধু পায়চারি করতে দেখতেন, তারপর আস্তে আস্তে এক পর্যায়ে লাশটা তার বিছানার কাছে এসে দাঁড়াত। প্রচন্ড ভয়ে চিৎকার করতে চাইতেন, কিন্তু কোনো শব্দ করতে পারতেন না। একদিন রাতে তার ঘুম ভেঙে তিনি দেখলেন লাশটি তার পাশেই শুয়ে আছে এবং বিভৎস ভঙ্গিতে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হবার পর থেকে তিনি আর একা একা ঘুমানো ছেড়ে দিলেন, কিন্তু সমস্যা তাতে কমল না। আশ্চর্যের ব্যাপার হলো সেই লাশটিকে শুধু তিনি একাই দেখতে পেতেন, আর কেউ পেত না। এরপর সমস্যা আরো বাড়তে থাকলো। শুধু মাঝরাতে না, তিনি প্রায় বিভিন্ন জায়গায় একা থাকলে লাশটাকে দেখতে পেতেন। লাশটা বিভৎস ভঙ্গিতে হাসত আর তাকে ডাকত। এবার তার পরিবার তাকে নিয়ে এক স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীয়টিকে সারাতে পারবেন না। কিন্তু তিনি অন্য একজন বড় কবিরাজের ঠিকানা দিয়ে দিলেন। সেই কবিরাজ অবশেষে তাকে সুস্থ করলেন। এখন তিনি ভালো আছেন। এই ছিল ঘটনা। তো কাইসার রহমানী রহনপুরে তার এলাকার
সামু পাগলাকে নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিল, যে ঘটনাটা আমার বহুদিন পর্যন্ত মনে ছিল। এবং এই ধরনের মানুষ মানে সব এলাকাতেই থাকে, এবং এই ধরনের মানুষের সাথে যাদের মানে কি বলবো, যারা শুনেছেন আগে তারা তো বুঝতেই পারছেন যে সামু পাগলার কোন ঘটনা, এবং যারা শুনবেন আজকে প্রথম তারাও বুঝতে পারবেন যে কিছু কিছু মানুষ থাকে তাদের সাথে খুব ইন্টিমেসি হয়ে যায়, এবং সে সমস্ত মানুষ কোন একটা সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বারবার আপনার কাছে ফিরে আসে। সামু পাগলা তেমন একজন মানুষ। শুনে আসি কায়সার রহমানের সেদিনে সেই ঘটনাটি। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, কোন ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি গোসল করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা। সুদর্শন ছিল চেহারা, মানে ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। এই রহনপুর বড় বাজার যেটা, মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে। এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশি সমাদর করে, বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে। আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে। বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছি। সকালবেলা পৌঁছেছি, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আমার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা। তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড় এলাকায়। খোয়াড় মানে ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল। ওই গবাদি পশু, গরু ছাগল, যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড়। তো এই খোয়াড় আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা থাকে যে খুব ভয়ঙ্কর, সেটা আমাদেরটা সেটা না। আমাদেরটা হচ্ছে খুব
মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা। ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। তো সামো এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে, তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দেয়। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু এই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে। প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আর আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1টা-2টা পর্যন্ত ঘুমাই। কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো, আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়ার মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল এটা। আমি আসছি, আস্তে কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামো আসছে। সামো এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে। তো দেখলাম যে সামো, ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে, সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না, ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম, এখন আবার সামনে আসলো। এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। তো আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, স্যার হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? তা আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নাই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল। তো
তখন বলছে যে সামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে মোটমাট? আমার মোট 3বার দেখা হয়েছে এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। একবার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে। এবং লাস্টে একবার যে কাঠে, কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি, আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের কোনো কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3বার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত? হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি মানে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের এটা ফরিদপুর জেলার মধ্যে পড়ে আর কি, মধুখালীর ঠিক পাশে। আসলে একটা বিষয় খেয়াল করবেন, আমি যে ঘটনাগুলো বলি ম্যাক্সিমাম আসলে রাজবাড়ী বা ফরিদপুরের পাশাপাশি। এই জন্য আসলে স্পেশাল থ্যাঙ্কস দিতেছি আমাদের রাজবাড়ির ভৌতিক স্ট্রিমের যে সদস্য আছে, বিশেষ করে সজীব এবং অন্যান্যদেরকে। ওরা অনেক কষ্ট করে রাজবাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বহু কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করে এবং সত্যতা যাচাই করার পরে ওরা আসতে পারে না এত দূরে, এজন্য আমাকে দেয়। আমি এজন্য অনেক ঘটনাগুলো ওদের কাছ থেকে পাই, নির্ভেজাল কিছু ঘটনা, সুন্দর সুন্দর ঘটনা ওদের কাছ থেকে, এজন্য ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তো আসলে এখন ঘটনাটা আমি শুরু করতে যাচ্ছি। ভাই আমি এখন যে ঘটনা বলছি চাপাধার বিল বলে যেটাকে, যারা অন্তত ফরিদপুরের মধুখালীর আশেপাশে যারা আছেন তারা এই বিলটার সাথে অবশ্যই নাম শুনে থাকবে। অত্যন্ত বিখ্যাত একটা বিল, চাপাধার বিল। ভাটিয়াপাড়া ট্রেনে যদি কেউ যায় সেক্ষেত্রে অবশ্যই চাপাধার বিলের উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, অসাধারণ একটা দৃশ্য চাপাধার বিলের। মাসুম ভাই মনে হয় গেছেন, মাসুম ভাই বলছেন অনেক গেছেন চাপাধার বিলে। আচ্ছা, চাপাধার বিলের ঘটনাটা আমি আসলে বলবো। সেটা হচ্ছে ঘটনাটি 1999 সালের দিকের ঘটনা। আচ্ছা, তো যেই ভাই এটা শেয়ার করেছে ওনার বাড়ি ওখানেই, মানে মধুখালীতেই ওনার বাড়ি, ওই চাপাধার বিলের পাশে ওনার বাড়ি আর কি। তো উনি যখন পড়তেন, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওখানে ওনার একজন বন্ধু ছিল, তার বাড়ি আবার টঙ্গীতে। আচ্ছা, তো ওনার বন্ধু বলেছিল যে উনি কখনো রাতের বেলা মাছ ধরা দেখেননি,
কারণ যেহেতু শহর এলাকায় সে থাকতেন আর কি, ওইভাবে রাতের বেলা কোনো মাছ ধরা উনি দেখেনি। তো ওনার খুব ইচ্ছা, উনি শুনেছেন চাপাদার বিলে সারা রাত ধরে মাছ ধরে, মাঝিরা যারা জেলে আছে তারা সারা রাত ধরে মাছ ধরে। তো ওনার খুব ইচ্ছা হয়েছে যে চাপাদার বিল গিয়ে উনি মাছ ধরা দেখবেন। তো ওনার বন্ধুকে রিকোয়েস্ট করে তো এক ছুটিতে, এই বর্ষাকালে আর কি, ওই ছুটিতে চাপাদার বিলে মাছ ধরা দেখতে আসে। তো দিনের বেলা একজন মাঝির সাথে, স্থানীয় এক পরিচিত মাঝির সাথে কথা বলে, তো বলে যে ঠিক আছে রাতের বেলা আজকে যখন মাছ ধরবো তোমাদেরকে সাথে নিয়ে মাছ ধরবো এবং তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো ওই ছেলেটাও খুব এক্সাইটেড ছিল, যা জীবনের প্রথম মাছ ধরা দেখবে এভাবে রাতের বেলা। তো রাতের বেলা যখন রাসেল ভাই মাছ ধরা শুরু করেছে, এরকম ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মাছ ধরা দেখছে এবং খুব মজা করছে। তো হঠাৎ এক সময় মাঝিকে বলল যে চাচা, ওই যে ওদিকে বেশ কিছু বড় বড় তাল গাছ দেখা যাচ্ছে, আপনি ওই নৌকাটা নিয়ে একটু তাল গাছের দিকে চলেন না। ওদিকে একটু তাল গাছ, মানে রাতের বেলাতে এইভাবে তাল গাছের নিচ দিয়ে হেঁটে গেছে, কিন্তু পানির মানে নৌকা করে যে তাল গাছের নিচ দিয়ে যাবো এমন কখনো আমি দেখিনি, এক্সপিরিয়েন্সটা আমার নাই। তো চলেন। তো মাঝি মানে ওই মানে যে জেলে, সে কিছুতেই ওই তাল গাছের নিচ দিয়ে যাবে না, বলে না ওদিক দিয়ে যাওয়া যাবে না, অন্যদিকে নিয়ে যাই। বলে না ওদিক দিয়েই চলেন। তো ঠিক আছে, বলে তাহলে এক কাজ করো, ভালো করে তোমরা সবাই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও। তো অন্য ওই নৌকা আরো যারা ছিল সবাই ফোন নিল। ওই ছেলেটা বলতেছে যে এই বিজ্ঞানের এই যুগে এসেও আপনারা কি এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন, যেদিকে গেলে ভয় পাবেন বা এইসব কিছু হবে? বলে না, তোমার সাথে এই বিষয়ে তর্কে যাব না, তুমি যদি পারো আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু নিয়ে নাও, এটা তোমার জন্য ভালো হবে। তো সে বিষয়টা খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বিষয়টা এড়িয়ে দেয় আর কি। তো সত্যি উনি নৌকা নিয়ে ওইদিকে তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন। তো যখন তাল গাছটা পার হয়ে গেছে, হঠাৎ ওই যে ছেলেটা, ওর নাম ছিল রফিক, তো ওই ছেলেটা হঠাৎ করে মানে শরীরে খিচুড়ি উঠে গেছে। তো ওই মাঝি মানে যে ছেলেটার মাধ্যম দিয়ে ওই রফিক ছেলেটা আসছে আর কি, তাকে বলছে যে তোমার ওই রফিকের কি মানে মৃগী রোগের সমস্যা আছে কিনা। তখন ও বলছে যে না, ওর তো যতদিন ওর সাথে পরিচয় আছে কখনো তো এরকম সমস্যা দেখি নাই। তখন মাঝি বলছে তাহলে আমি যেটা ধরেছি সেটাই ঘটেছে। উনি বলে যে তাড়াতাড়ি এখন আমি নৌকা নিয়ে চলে যাব, ওকে দ্রুত তোমার বাসায় নিয়ে যাও এবং আগামীকালকেই ওকে ঢাকায় পাঠাই দিবা, ওর জন্য আর এখানে না থাকে। তো কেন কি এই বিষয়ে বেশ কিছু উনি কোনো উত্তর উনি দেন নেই, বলে যেটা বলছি সেটাই করো। তো সত্যি তাড়াতাড়ি নৌকা নিয়ে উনি কিনারে চলে যান। সেখান থেকে ছেলেটাকে মানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটু সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে, মানে একদম স্বাভাবিক। যখন তার জ্ঞান ফেরে একদম স্বাভাবিক আর কি, তার কিছুই মনে নেই। ঠিক ওই সময় যতক্ষণ সেন্সলেস ছিল তখনই মানে ওই সময়টুকু শুধু মনে নাই, তাছাড়া সবকিছু সে স্বাভাবিক আছে। তখন বলে তুমি তাড়াতাড়ি কালকে ঢাকায় চলে যাও। বলে যে না, আমি আরেকটু ঘুরতে চাই। বলে যে না, তোমাকে তাড়াতাড়ি ঢাকা যেতে হবে, সমস্যা আছে। সে মন খারাপ করেই ঢাকায় চলে আসে রাসেল ভাই। তো ঢাকায় চলে আসার পরে ওই যে মাঝি তখন ওই ছেলেটাকে বলে, যে ওই স্থানীয় যে ছেলেটা, তাকে বলে যে আসলে কেন ওই দিক দিয়ে উনি নৌকাটা নিয়ে যেতে চান নাই। কারণ ওদিক দিয়ে নাকি যখন ওনারা অনেক সময় দেখেন যে পানির নিচ থেকে মানে কি যেন একটা প্রাণী, লেজ বিশিষ্ট একটা প্রাণী, বড় আকারের প্রাণী, ঠিক বানরও না, বানর থেকে অনেক বড় টাইপের একটা প্রাণী, রাতের বেলা আবসা অন্ধকার বা চাঁদের আলো তোমরা দেখেন পানির নিচ থেকে উঠে এই তাল গাছ বেয়ে তাল গাছের মাথায় চলে যাচ্ছে। আজব ব্যাপার। এই জিনিসটা দেখে ওনারা ভয়ে কখনো তাল গাছের আশেপাশে যেতেন না। ওনারা বুঝতেন এটা অস্বাভাবিক কিছু, ওনারা ভয় পেতেন। যেহেতু ওদের ওই সময় অনেক লোক ছিল এবং ওই ছেলেটার বারবার রিকোয়েস্টে ওনারা ওখানে গিয়েছিলেন এবং এই কারণে বলে নিয়েছেন যে আয়াতুল কুরসি পড়ে নিতে। তো যাই হোক, এটার মাঝি পরবর্তীতে শেয়ার করবো। আমি তো তখন ওইটা ওইভাবে বলি নাই, বললে তোমরা ভয় পেতে, আরো ভয় পেতে, এই জন্য আমি ওইটা ওইভাবে বলি নাই। তা যাই হোক, ওই ছেলেটা চলে যায় রাসেল ভাই। এখন ওই ছেলেটা যখন রাসেল ভাই ওর বাড়ি টঙ্গীতে যখন চলে আসে, তো আসার পরে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। আচ্ছা। তো ওর পাশের বাসার লোক একদিন মানে তার বাড়ির ছাদে রাতের বেলা খুব গরম ছিল আর কি। তো গরমকালে মানে বর্ষাকাল যখন হয় আর কি, এমনিতে গরম থাকে, বৃষ্টিও থাকে। তো গরমের কারণে উনি ছাদে রাতের বেলা রাত 2টা কি 3টার দিকে উনি পায়চারি করছিলেন। তো হঠাৎ দেখলেন ওনার পাশের বাড়ির থেকে মানে দরজা খুলে কি যেন একটা বের হলো, মানে একটা মানুষই বের হলো। বের হয়ে ওই বাড়ির উঠানে অনেকগুলা গাছ ছিল, বিশেষ করে বড় একটা আম গাছ ছিল। তো ওই লোকটা আম গাছটা বেয়ে বেয়ে খুব সুন্দর ভাবে এমন ভাবে উঠে চলে গেল যে মনে হচ্ছে সে মাটিতেই হেঁটে যাচ্ছে। এত স্বাভাবিক ভাবে আম গাছটা বেয়ে উপরে উঠে গেল এবং উনি আফসালতে দেখছেন আম গাছের বিভিন্ন ডালে
ওই লোকটা হেঁটে বেড়াচ্ছে অনায়াসে, এবং যখন নেমে আসছে রাসেল ভাই, তখন ঠিক মাথাটা নিচের দিক দিয়ে উনি নেমে আসছেন, যেটা ঠিক উল্টো হওয়ার ঠিক কথা ছিল। উল্টো হওয়ার কথা ছিল। তো এটা দেখে উনি সাংঘাতিক ভয় পান, এবং উনি দেখেন যে যাকে তিনি দেখলেন সেটা আসলে আর কেউ না, তার বাড়ির প্রতিবেশী, ছেলেটার নাম হচ্ছে রফিক। আচ্ছা, এটা উনি দেখে খুব ভয় পান। উনি পরের দিন ওর বাবা মাকে বলেন যে আপনার ছেলের মানে কি কোনো সমস্যা? বলে না, তো কোনো সমস্যা তো নাই, সে তো স্বাভাবিক। বলে না, আমি তো রাতের বেলা এরকম এরকম দেখলাম। বলে যে এরকম তো আমরা তো টের পাইনি, কারণ রাতের বেলা সে বের হয় কি বের হয় না আমরা একটু বুঝতে পারি না, কারণ তার বাবা মা একটু বয়স্ক লোক, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এই জন্য ওনারা এটা বুঝতে পারেন না। তো রফিককে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রফিক বলে যে তার কোনো মনেই থাকে না, সে ঘুমিয়ে যায়, কিন্তু তার কোনো সেন্সই নাই যে সে আসলে গাছে ওঠে কি ওঠে না, বা এইভাবে হাঁটে কি না, এটা তার কোনো সেন্স নেই। তো রাসেল ভাই এরকম, এটা একদিন দুই দিন না, প্রতিনিয়ত এটা ঘটতে থাকে। সে ঘুমের ঘোরে শুধু গাছেই না, বিভিন্ন সময় বাড়ির মানে উঁচু, মানে দেখা যাচ্ছে যে তার বাড়ি ছিল দোতলা বিশিষ্ট, দোতলা রেলিং এর উপর দিয়ে সে অনায়াসে হেঁটে যাচ্ছে, যেটা হয়তো বা কোনো মানে বিশেষ করে বানর বা এই টাইপের কোনো প্রাণী যেরকম খুব মানে খুব স্বাভাবিকভাবে কোনো চিকন জিনিসের মধ্যে হেঁটে যেতে পারে। মানে অনেকেই ঘুমের ঘুরে হাঁটেন, এবং এটা অনেকের অভ্যেসও থাকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যে জিনিসগুলো মানুষের পক্ষে ঘটানো সম্ভব না, সেই জিনিসগুলো উনি ঘটাচ্ছেন। তো যখন রাসেল ভাই এই ধরনের বিষয়টা সবার দৃষ্টিগোচর হলো, তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হয় যে না, এটা তো স্বাভাবিক কিছু না। প্রথমে মনে করছিল যে স্লিপ ওয়াকিং, আমরা যেটা বলি, এক্স্যাক্টলি আমিও তাই বলছি। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলে না, তো সে তো স্বাভাবিক, তার তো এরকম কোনো প্রবলেম, আমরা এরকম কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক। কারণ এরকম হওয়ার পরে রোগীর ভিতরে যে ধরনের উপসর্গ দেখা যায়, ডাক্তার তার কিছুই খুঁজে পাচ্ছে না। ডাক্তার বলে যে ওর মনে হয় অন্য কোনো সমস্যা আছে, ওর মনে ঘুম হচ্ছে না, ভালো করে ঘুমের ট্যাবলেট দিয়ে দিয়েছি, সে ভালো করে ঘুমাক। কিন্তু আসলে ঘুমের ট্যাবলেট দিয়েও কোনো কাজ হচ্ছিল না। তারপরে ভালো একজন কবিরাজের শরণাপন্ন হয়। তো কবিরাজ যখন তাকে দেখার পরে বলছে যে আসলে মানে আপনার ছেলে সাথে যেটা রয়েছে সেটা হঠাৎ করেই চলে আসছে তার সাথে, এবং এর ছেড়ে কখনোই যাবে না। এখন উপায় একটাই, এর সাথে যেটা আছে তাকে মেরে ফেলতে হবে। তো কবিরাজ তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে আসলে ভাই ওই যে জিন জাতীয় বা যেটাই বলি তার সাথে যেটা চলে আসছিল তাকে বন্দি করুক বা হত্যা করুক, মানে সে বলেছে সে এটাকে হত্যা করেছে। আচ্ছা, তো আসলে তারপরে সে কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। 1 বছরের কথা বলছেন আপনি? হ্যাঁ, 1 বছর মানে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে, এবং হঠাৎ তার কিন্তু কোনো কিছু ধরা পড়ছিল না, ডাক্তার সব চলছিল, সবকিছু চলছিল, এবং তারা যথেষ্ট মানে সম্পদশালী ছিল, এমন না যে তার চিকিৎসা হয় তাকে সুতরাং ভালোভাবেই চিকিৎসা ভারতের করেছেন। মানে মাদ্রাজ, ভেলোর এই সমস্ত জায়গা থেকে ট্রিটমেন্ট করে, কিন্তু ওখানকার ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। ঠিক 1 বছরের মাথায় হঠাৎ করে দেখা যায় তার 2টো কিডনি ড্যামেজ। মানে এতদিন পর্যন্ত কোনো কিছু ধরাই যায় না, কিছুই ধরা যায়, কিন্তু অসুস্থ, কিন্তু কিছু ধরা পড়ছে না। তো মানে হঠাৎ করে দেখা যায় 2টো কিডনি ড্যামেজ, এবং যখন আসলে এমন ভাবে সেটা হয়েছিল যে ওই অবস্থায় নতুন করে কিডনি রিপ্লেস করা অত তাড়াতাড়ি পসিবল ছিল না। এবং আবার যখন কবিরাজকে দেখিয়েছে, বলছে যে এখন মানে আপনারা যদি রিপ্লেস করতেও চান, আবার কিডনি লাগালেও ও কিডনি আবারও নষ্ট হয়ে যাবে, আপনার ছেলের বাঁচানোর কোনো উপায় নেই। রাসেল ভাই ওই 1 বছরের মাথায় রফিক মারা যান। তো চাপাদার বিল এখনো আছে রাসেল ভাই, সেই তাল গাছগুলো এখনো আছে, যারা ওই ভাটিয়াপাড়া ট্রেন্ডে যাওয়ার সময় সেই তাল গাছগুলো এখনো দেখা যায়। রাসেল ভাই এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে কিছু অসময়ে এমন এমন জায়গা দিয়ে চলাফেরা করি, অনেক সময় অনেক মুরব্বীরা আমাদেরকে নিষেধ করেন, আমরা কিন্তু হয়তো আমরা চিন্তা করি আমরা আধুনিক, আমরা অনেক কিছু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এড়িয়ে দিই, কিন্তু আসলে কিন্তু অনেক কিছু মানে আমাদের মেনে চলা উচিত। আমরা কুসংস্কার মনে করে সবকিছু এড়িয়ে চলা উচিত না। এই ছিল রাসেল। আমি স্টোরিটা অ্যাকচুয়ালি কালেক্ট করেছি, এটা আমার পার্সোনাল না, এটা আমাকে খাগড়াছড়ি এক ফ্রেন্ড, আমাকে চাকমা এক ফ্রেন্ড আমাকে স্টোরিটা শেয়ার করেছে, যেটা হয়েছে চিটাগাংয়ে একটা হালি শহরের 16 শহর নামে একটা জায়গায়। বাট আমি একদম ডিটেলে যাব না কোথায় যাচ্ছে, কোথায় স্টোরিটা মানে কোথায় ঘটনাটা ঘটেছিল বা কোথায় ছিল, বাট যেহেতু সেখানে একটা কমার্শিয়াল প্লেস বা কিছু একটা হচ্ছে, কিছু হচ্ছে এনিওয়ে। তো ঘটনাটি প্রায় 8 থেকে 10 বছর আগের ঘটনা, যেটা কিছু চাকমা ছেলে তারা কিছু পড়াশোনা পারপাসে একটা মেস বা ওইরকম বাসা খুঁজছিল আর কি, যে তারা থাকবে। তো ওইভাবে এখন যেরকম চিটাগাং দেখা যাচ্ছে বেশ ভালো থাকার ব্যবস্থা আছে, হয়তো ওরকম ভাবে ছিল না। তো ওরা ওদের সামনে পরীক্ষাও ছিল বা ক্লাসের একটা চাপও ছিল,
তো তারা যেভাবে হোক একটা বাড়ি চাচ্ছিল বা বাসা চাচ্ছিল যেখানে তারা সবাই মিলে একসাথে থাকতে পারে। তো 16 শহরে কোথাও একটা জায়গায় ওরা একটা বাসার সন্ধান পায়, যেটা হচ্ছে ছোট টিলার উপরে একটা বাসা। আচ্ছা। মানে যেটা হয় কি পাহাড়ি এলাকায় যেমন দেখা যাচ্ছে কিছু গ্রাম নেই বা একটা পাহাড়ের পরে কিছু গ্রাম কিছু বাড়ি ঘর আছে সেরকম। তো ওটা তারা খবর পেয়ে তাদের গ্রুপটা যায় সেখানে, তার ভাড়া নিতে যায়। তো ওই বাড়িতে আগে থেকেও কেউ থাকতো না বেসিক্যালি, কারণ সবাই জানতো এটা ভূতের বাড়ি বা মানে আছর করা বাড়ি, কেউ থাকতো না। তো ওরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলে যে আমরা বাড়িটা নিতে চাচ্ছি, আমরা পড়াশোনা করবো, আমরা স্টুডেন্ট সবাই। তো কেয়ারটেকার আসলে জিনিসটাকে মানে খুব হ্যাপি ভাবে নেয়নি যে আপনারা থাকবেন বা এসে, শুধু একটা কথাই বলেছিল যে আপনারা তো 5-6 জন থাকবেন, সমস্যা হবে না, থাকেন, দেখা যাক বাকিটা। তো তারা মোটামুটি মাসের প্রথম দিকে কোনো এক দিনে তারা উঠে গেল, সেই বাড়িতে সবাই মিলে উঠলো। ওঠার পরে রুম ছিল 3-4টা রুম ছিল। আমি একটু বর্ণনা দিয়ে দিচ্ছি যে বাসাটা এরকম ছিল যে 3-4টার মতো ছোট ছোট রুমের মতো ছিল, পেছনে একটা বারান্দাটা ছিল আপনার অনেকটা খাদের উপরে আর কি, যেটা হয় যে গাছের গুড়ি বা বাঁশ দিয়ে তৈরি এই টাইপের আর কি। আর টয়লেটটা ছিল একটু সামনে, একটু পাশে, সামনে ছিল, এটা ছিল না। তো তারা যথারীতি এসে যে যা মতো ঘর গোছালো, বই খাতাগুলো গোছালো, জামা কাপড়গুলো গোছালো, সেই যা মতো গুছিয়ে টুছিয়ে হয়তো মোটামুটি দুপুর গড়িয়ে যাচ্ছিল আর কি। তো যেহেতু রান্না বান্নার ব্যবস্থা করা হয়নি সেভাবে, তো তারা সবাই প্ল্যান করলো ঠিক আছে বাইরে থেকে খেয়ে আসি। তো সেইভাবে তারা আস্তে আস্তে গুজগাছ করে, তো ওদের মধ্যে অসীম চাকমা নামে একটা ছেলে ছিল, মোটামুটি সবসময় খুব ফানি, সবসময় ফান করতে পছন্দ করে বা দুষ্টুমি করতে পছন্দ করে। তো তাকে বললো যে তুই রুম টুম তালা দিয়ে আয়, আমরা নিচে নামছি। একটু নিচে নামতে হয়, সিঁড়ি দিয়ে একটু ছোটখাটো সিঁড়ি, মাটির সিঁড়ি মতো আছে, এগুলো নিচে নামতে হয়। তো তারা নিচে নামার, নিচে গিয়ে 10 থেকে 15 মিনিট লাগে যেতে। সামনে একটা ছোট বাজারের মতো কিন্তু হোটেল আছে। তো তারা সেখানে গেল, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে করতে হয় না যে ম্যানেজারের সাথে ইন্টিমেসি হয় যে কোথায় আসছেন, নতুন দেখলাম আপনারা কোথায় আসছেন। তো তারা বললো যে আমরা সামনে যে টিলা আছে ওই টিলাতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ভাড়া আসছি, আজকে প্রথম উঠলাম, আমরা সবাই স্টুডেন্ট। তো ম্যানেজার বললো যে আপনারা বাড়ি খুঁজে পান নাই, এই বাড়িতে উঠলেন? তো একজন জিজ্ঞেস করলো কি কেন, কোনো প্রবলেম, চোর ডাকাতে কোনো ভয়? বললো যে চোর ডাকাত হলে তো ভাই ধরা যায়, কিন্তু অনেক কিছু আছে সেগুলো ধরা যায় না। এনিওয়ে সমস্যা হবে না, থাকেন, 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। তো একটা কথা দেখা যাচ্ছে কেয়ারটেকার বললো 4-5 জন আছেন, কিচ্ছু হবে না। উনিও বললেন সেম কথা বললেন কিচ্ছু হবে না। তো খাওয়া দাওয়া শেষে তারা পৌঁছলো তাদের বাড়িতে। পৌঁছে গিয়ে দেখে তারা যেভাবে ঘরটা গোছানো ছিল, বই খাতা বা কাপড় চোপড় জিনিসপত্র যে হয়েছিল আর কি গোছানো ছিল, ঠিক উল্টো ভাবে যা একদম নোংরা অবস্থায়, অগোছালো অবস্থা, বই ছেঁড়ার মানে বই কেউ ছুঁড়ে ফেলে দিলে যেরকম হয়, তাদের হাড়ি পাতিল নিচে, ব্যাগ টেক অগোছালো, মনে হয় কিছু একটা হয়েছে, বাট কোনো মিসিং নাই, কোনো কিছু নাই যে কোনো কিছু চুরি হয়েছে তা না। তো সবাই দোষ দিল যে নিশ্চয়ই অসীম চাকমার কথা, যে তুই নিশ্চয়ই কাজটা করেছিস, কারণ তুই এই কাজটা তুই ছাড়া কেউ করবে না। সে যতই বলে যে না ভাই আমি করি নাই, কিছু করি না, আমি জাস্ট তালা দিয়ে এসছি। তো যাই হোক দোষটা তার ঘাড়েই পড়লো, তো সেও কিছু এটা দিয়ে করলো না। তো সারাটা দিন তারা যখন গোছগাছ করছিল বা মোটামুটি খুব টায়ার্ড ছিল, যেহেতু তারা মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া শেষ, তো ওইভাবে আর কাজ টাজ না করে ঘুমিয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল। তো ওই ছেলে যে চাকমা ছেলেটা, অসীম চাকমা, সেই মোটামুটি সজাগ ছিল, ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মোটামুটি কাজ নিয়ে ব্যস্ত ছিল। সে একটা কোনায় একটা ঘরে এসে তার স্টাডি করতে বসে গেল। তো সন্ধ্যা হই মোটামুটি ওরকম একটা টাইমে, তো সে স্পষ্ট শুনতে পেল যে তার পাশে যে বারান্দাটা পেছনের বারান্দার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, বারান্দার পেছনে আবার একটা বেশ জঙ্গলা টাইপের প্লাস ছোট ছোট টিলার বা একটা আছে, বেশ ভালো একটা জঙ্গল, বড় ধরনের একটা জঙ্গল টাইপের। ওইখানে দেখলো যে একটা দৌড়ের একটা মানে কিছুটা দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট ছোট বাচ্চারা দৌড়ে গেলে যেরকম মনে হয় সেরকম একটা দৌড়ে যাচ্ছে এরকম কিছু একটা। তো সে দরজাটা খুলে বললো কে, তাকিয়ে দেখে যে কেউ নেই, কিচ্ছু নেই। তো দরজাটা মোটামুটি আওয়াজও ছিল, মানে একটু বেরোনো ছিল। তো ভেতরে এসে সে আবার তার স্টাডি করতে বসলো। তখনও সন্ধ্যার আজান হয়নি বা ওই টাইমে আর কি, যে সন্ধ্যা হয়নি। আবার সেই দৌড়ের শব্দ, ধাপ 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 শব্দ,
তো সে এবার করলো কি, যে ভেড়ানো দরজা থেকে হালকা করে তাকিয়ে দেখে দরজার বারান্দার কোনায় একটা 5-6 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত ভাবে একটা মেয়ে। সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওই মেয়ের চুলগুলি ছিল এত লম্বা, পা অব্দি লম্বা চুল, বড় বড় চুল, এবং তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে রেগে আছে। আবার একটা মানে তার দিকে মানে একটা ওইরকম দৃষ্টি যে তার মানে এখানে তাকে সহ্য হচ্ছে না, এখানে আসা ঠিক হয় নাই। তো সে ভেতর থেকে বলে কে কে বলে দরজাটা আবার খুলে সে বারান্দা বেরিয়ে আসলো। তো আশ্চর্য ব্যাপার হচ্ছে কেউ নেই, ঠিক এই মুহূর্তে কেউই নেই। তো ও যখন কে কে বললো বা শব্দ করলো, আশেপাশে যারা ছিল, ফ্রেন্ড যারা ছিল, সবাই মোটামুটি উঠে গেছে যে কি ব্যাপার, কিরে কি হয়েছে তোর, এর মধ্যে আবার কি শুরু করলি। তো বললো যে দোস্ত এই ঘটনা, আমি তো দেখলাম একটা মেয়ে এত লম্বা লম্বা চুল একটা বারান্দা কোনা দাঁড়িয়ে আছে, এই সেই। তো সে বলতেছে সে ফ্রেন্ড বলে চাপাবাজি করে জায়গা পাস না, এই ফালতু আলাপ, তুই আগেও এরকম করছিস, এই সেই, ব্যাপারটা গুরুত্ব দেয়নি। তো ওদের মাঝে একজন বড় ভাই ছিল, যিনি মোটামুটি টিম লিডার বলা যায়, বা মেসে হয় না যে একটা বড় ভাই থাকে যে ভাড়া সে করে, ওই টাইপের একজন ছিল। তো সে একটা একটা রুম সে একাই নিয়েছিল। সে একটু বলেছিল আমি কিছুদিন থাকবো একা, দেন এটাকে আস্তে আস্তে আমরা পরবর্তী সবাই একসাথে করবো। তো সে যখন রাতে তখন বাজে রাত 9টা কি 9টা-10টা বাজে, তখন সে দাঁত ব্রাশ করতে করতে সে বারান্দায় যায়। বারান্দায় কি দাঁত ব্রাশ করে দাঁত ওইখান থেকে দাঁত ব্রাশ টাশ করে সে ঘরে আসে। ঘরে এসে মশারি টশারি খাটিয়ে মোটামুটি ঘুমানোর প্রস্তুতি নিবে। ঠিক এই মুহূর্তে ঠাপ করে জানলাটা খুলে গেল। জানলা খোলার সাথে সাথেই একটা বিকট পচা একটা গন্ধ, মানে এত দুর্গন্ধ যে কোত্থেকে আসবে। বাহির থেকে এমন না যে প্রচন্ড বাতাস ছিল বা বাহিরে আশেপাশে কিছু আছে যে মানে কিছু দুর্গন্ধ যেটা আসতে পারে সেই টাইপের না, অদ্ভুত টাইপের দুর্গন্ধ। তো জানলাটা সে ক্লোজ করে দিয়ে সে স্পষ্ট বুঝতে পারলো যে সে যখন বিছানায় গেল বা মশার নিচে গেল, সে স্পষ্ট বুঝতে পারলো যে কিছু একটা আছে ভেতরে, কিছু একটা ঘটছে, কিছু একটা মানে তার সামনে মুভমেন্ট হচ্ছে, কিছু একটা সে বুঝতে পারছে। তো সে আর ঘুমোতে যায়নি, চুপচাপ শুয়ে আছে, চুপচাপ জিনিসটা অবজার্ভ করতে চেষ্টা করছে ঘটনাটা কি, কেন এরকম হচ্ছে। তো এরকম অবজার্ভ করতে করতে প্রায় আধা ঘন্টাখানিক পরে সে বেরিয়ে আসলো। কিন্তু বারান্দায় এসে চিন্তা করলো যে না, এভাবে হয় না, আমি তো মোটামুটি আলটিমেটলি সে এসে ভয়ই পাচ্ছিল ঘটনাটা কি, কারণ কেউ একটা সে বুঝতে পারছে কেউ একটা প্রেজেন্স কিছু একটা আছে। তো সে বারান্দা আসার পরে পাশের রুমে নক করে, পাশে যে তার রুমমেট গুলি ছিল ওদের নক করে, তোর মধ্যে একটা ছেলে বের হয়ে আসে, দাদা কি হয়েছে আপনার? বললো যে না কিছু না, আসলে মশা ডিস্টার্ব করছে, গরম, আর বড় কথা খিদাও পেয়েছে, কিছু আছে নাকি দেখ, বিস্কিট টিস্কিট থাকে খাই, আমার আসলে একা একা ইয়ে লাগছে। তো ওকে সরি, আমি এর মধ্যে একটু কথা বলতে ভুলে গেছি, আমি একটু ব্যাকে আসছি। সেটা হচ্ছে সে ওয়াশরুমে যাবে, সে যেহেতু ওয়াশরুমটা একটু বাইরে, যেটা আমি বলছিলাম ওয়াশরুমটা বাইরে, তো ওয়াশরুমে যখন যায় তখন সে একটা অদ্ভুত ব্যাপার দেখে। সেটা হচ্ছে যে একটা ছোট্ট মানে দুটো ছোট্ট পা ওয়াশরুমের উপরে ঝুলছে, মানে এমন ভাবে ঝুলছে জিনিসটা যে মানে ছোট বাচ্চারা হয় না যে চেয়ারে বা টেবিলে বসলে ছোট বাচ্চা পা ধুলালে যেরকম হয়, সে সেরকম ঝুলছে। এটা সে প্রচন্ড রকমের ভয় পায় যে জিনিসটা কি, তাহলে কি জিনিসটা। তো ওই ফ্রেন্ডের সাথে যখন আসলো, যে বললো খিদে পেয়েছে বা তার সাথে, তো তাকে নিয়ে সে একটু সামনে গিয়ে বললো চল ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে আস্তে আস্তে আমরা ঘুমিয়ে যাই। তো এবার যেটা হয়েছে তার সাথে না, এবার হয়েছে তার ফ্রেন্ডের সাথে। তার ফ্রেন্ড সামনে গিয়ে দেখে, সে যেটা দেখে সে গিয়ে চিৎকার দিয়ে ওটা, দাদা এটা কি দেখলাম? বলে কি? বলে দাদা আমি তো দেখলাম যে আমার মনে হচ্ছে ওয়াশরুমের উপরে একটা ছোট্ট বাচ্চা লম্বা লম্বা চুল দাঁড়িয়ে আছে। কি বলছিস তুই? তো ঘরে চলে আসছে, সবাই চলে আসছে, তো সে তো অলরেডি বুঝে গেছে যে ঘটনা কি। তার সাথে একটা ঘটনা ঘটেছে, সকাল দুপুর দিকেও একটা ঘটনা ঘটেছে। তারা সবাই মিলে চলে আসে তার রুমে, একসাথে জড়ো হয়ে জিনিসটা নিয়ে একটু ডিসকাস করছিল। তখন শুরু হয় একটা ঘটনা শুরু হয় এরকম যে প্রচন্ড বাহির থেকে শব্দ, তারপরে যে ঘন্টি টাইপের আওয়াজ, বাহির থেকে মনে হচ্ছে যে টর্নেডো হচ্ছে, এরকম একটা ঝড়ের মতো আওয়াজ। তো অনেক এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি ভোরের দিকে এই জিনিসটা সব শেষ হয়, মোটামুটি এই তাণ্ডবটা শেষ হয়ে যায়। তো পরদিন কেয়ারটেকারকে বলে, কেয়ারটেকার একজন তান্ত্রিক নিয়ে আসে, এটা তারা মোটামুটি বাড়িতে বসায়। তো তান্ত্রিক যেটা বলে যে এটা আসলে অনেক পুরনো এখানে কিছু অতৃপ্ত, তাদের ভাষায় অতৃপ্ত আত্মা আছে বা এবং তাদের বংশগত ভাবে অনেকদিন ধরে এখানে আছে। তো
তো এটাকে আসলে উদ্ধার মানে এটাকে মানে ম্যানেজ করার মতো একটা স্কোপ নেই। তো উনি আরেকজনকে নিয়ে আসে, দেন এটাকে মোটামুটি একটু সলভের দিকে নিয়ে যায়। তো এরপরে পরে অনেকদিন ঘটনা এরপরে ওইরকম কথা ঘটেনি। তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা কিছু টাইপের হচ্ছে, যেটা আমাদের মানুষ থাকবে বা